নমস্কার, বসন্তবরী চ্যানেলের আমি অঞ্জনা। আজকে আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। গত ব্লগে আপনাদের দেখিয়েছিলাম গুরগাঁও টু পান্ডো বলে একটা জায়গা আছে মান্ডির পরে, সেখানে আমরা কীভাবে পৌঁছলাম। এই হোটেলটায় আমরা কালকে রাত্রিরে এসে উঠেছি, বিকেলে এসে উঠেছি 6টার সময়, 6টা থেকে 6:30টার মধ্যে পৌঁছে গেছি। এটা মান্ডি টু কুলু যাওয়ার রাস্তায়। রুম রেন্ট 1,500 টাকা পার নাইট, আর ড্রাইভারের খাবার এবং আমাদের খাবার আলাদা। মান্ডি টু কুলু যাওয়ার রাস্তায় হাইওয়ে, রাত্রিরে দেখাতে পারিনি। এই ব্লগে আমি চেষ্টা করেছি রাস্তার বর্ণনাটা আপনাদের দেখানোর, যাতে আপনাদের সুবিধা হবে এবং ভালোও লাগবে। সেই জন্য আমি বেশি এডিট করিনি, অরিজিনাল সাউন্ড এবং রাস্তার কথাবার্তা সবই রেখেছি। প্রচুর হোটেল আছে এখানে থাকার। আমরা একটু ফাঁকা ফাঁকা জায়গায় এসে উঠলাম। মান্ডিতেও প্রচুর হোটেল ছিল। আমরা এই হোটেলটাতে উঠেছি, আগেই বলেছি হোটেলটা নতুন তৈরি হয়েছে আর রাস্তার একদম ফাঁকা জায়গায়, আর নিচে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে দেখালাম। আর এই হোটেলগুলো রাস্তার ধারে দুপাশে ছোট ছোট অনেক থাকা জায়গা আছে। এখানে যাওয়া আসার পথে বড় বড় বাসগুলো যেগুলো মানালির থেকে আসছে সেগুলো এদিকে এখানে এসে থামে, খাওয়া দাওয়া করে লোকজন, আবার এখান থেকে চলে যায়, রওনা দেয়। তো এই দেখছিলাম সন্ধ্যের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রিরে। আমরা আবার যাত্রা শুরু করলাম আমাদের গাড়ি নিয়ে কুলুর পথে। অ্যাকচুয়ালি মানালির পৌঁছবো আজকে, কিন্তু তার আগে কুলুটা পড়বে, দেখাবো আপনাদের। पूरा बह गया था, और भी पता चलेगा सब कैसे बह गया था। पहले ऐसा बाढ़ वगैरह में देखिए ना, ये ऊपर में पेड़ জল কম, ভালো লাগছে দেখতে। শুনেছি অনেক বিয়াসের নাম, কিন্তু এখানে এসে দেখলাম। আমাদের সঙ্গে যে ড্রাইভার ছেলেটি রয়েছে তার বয়স বেশি না, 24-25 বছর বয়স। তো ও কোনোদিন এইসব রাস্তায় আসেনি, এই রাস্তাতে আসেনি, ও উত্তরাখণ্ডের দিকে গেছে। তো ওর অনেক প্রশ্ন, অনেক কথা ও বলছে, তো সেগুলো আপনারা বুঝতে পারলে বুঝবেন। এখানে বাঁধ দিয়ে রেখেছে বিয়াসের ওপর, রেনবো হয়েছে। বাঁধ দিয়ে আটকেছে জলটা এখানে, এই যে জলটাকে আটকে রেখেছে। ওই দিকে বাঁধটা দিয়েছে দেখালাম, আর ম্যাক্সিমাম জলটা এখানে আটকে রয়েছে। আস্তে আস্তে টার্নিং ভেঙে গেছে, সব নতুন করে আবার বাঁধানো হয়েছে। একদম উপর পর্যন্ত করেছে। এই টানেলটা তৈরি হচ্ছে নতুন, এই যে এইটা তৈরি হলে আবার আরো কিছু সুবিধা হবে। এই যে এইদিকে একটা, ওদিকে একটা তৈরি হচ্ছে, আপ ডাউন। আর একটা টানেল আসছে।
টানেল নাম্বার 6। কালকে কতগুলো টানেল পার হয়েছি, 5টা। আজকে আবার এখানেও কাজ হচ্ছে টানেলের। আর আসছে ওই একটা টানেল আসছে, হাওয়া দিচ্ছে, হাওয়াটা ঠান্ডা। নিচে গরম ছিল, গ্রিন হোটেলের ওখানটা বেশ গরম ছিল, এখানে বেশ ঠান্ডা লাগছে। এদিকে একটা রাস্তা চলে গেছে, উপরে পাহাড়, এদিকে একটা রাস্তা গেছে। নো পার্কিং নো স্ট্যান্ডিং লেখা আছে। এই টানেলের ভিতরে ঢুকতাম, এই টানেলটা আবার প্রচুর লাইন আছে। এক একটা টানেল বেশ লম্বা আছে, অনেকটা দীর্ঘ, 3-4 কিলোমিটার কি 5-6 কিলোমিটারও আছে। তো রাস্তাটা শেষ হতেই চায় না। আবার একটা টানেল ছেড়ে আরেকটা টানেলে ঢোকা, সেটাও আছে। যদিও পাহাড় কেটে কেটে টানেল তৈরি করা হচ্ছে, কিন্তু উপায়ও নেই। শর্টকাটে এবং ভালোভাবে যাওয়ার জন্য টানেলগুলো অবশ্যই দরকার। বেশ বড় আছে, তো লম্বা আছে টানেলটা। সেই ইঞ্জিনিয়ারদের আমি ধন্যবাদ জানাবো এবং শত সহস্র প্রণাম জানাই, যারা এই টানেলগুলো তৈরি করেছে। এত সুন্দর হয়েছে, রাস্তাগুলোও খুব সুন্দর এবং টানেলের জন্য মানুষের অনেক সুবিধা হয়ে গেছে। প্রচুর ট্যুরিস্ট এখন যাওয়া আসা করতে পারে। আস্তে আস্তে দেখছিলাম রাস্তায় আরও অনেক টানেল এবং রেল লাইনও তৈরি হচ্ছে। আরেকটা वो बचेस कुछ ब्लॉक हो जाए तो इसको जो मंडलों की हवा इसको चालू करेगी। এই টানেলগুলো করার জন্য পাহাড় কেটে কেটে করতে হচ্ছে ঠিকই, কিন্তু মানুষেরও যাওয়া আসার সুবিধা হয়েছে। প্রচুর টুরিস্ট প্রচুর যাওয়া আসা করছে এই টানেলের জন্য। আগে তো এসব ছিল না, যাওয়া আসার খুব কষ্ট হতো, এই রাস্তার উপর নির্ভর করতে হতো। সরু সরু রাস্তা, এতটা উঁচুতে ওঠা। আমি এই টানেলের পুরো ভিডিওটা আপনাদের দেখাচ্ছি এই জন্যই যে অনেকেই দেখতে চান এবং ভালো লাগে দেখতে টানেলের ভেতর দিয়ে গাড়ি কিভাবে যায়, সেই জন্যই দেখাচ্ছি। আর এর বিস্ময়ের মতো। গুরগাঁও টু মানালি রাস্তা কিন্তু কম নয়, অনেকটা রাস্তা, 12-13 ঘন্টা কি 14 ঘন্টাও লাগে। যেহেতু আমাদের একদিন হল্ট করতে হয়েছিল, মাঝখানে রাস্তা একটু ঘুরে পথে আসতে হয়েছে আন্দোলনের জন্য, কৃষক আন্দোলনের জন্য। নিজেদের গাড়ি নিয়ে যাওয়া একটা আলাদা মজা আছে, জার্নিটাও কম হয়। আর বাসে বা ট্রেনেও আসা যায় চণ্ডীগড় পর্যন্ত, এসে তারপর সেখান থেকে গাড়ি নিয়ে প্রাইভেট গাড়ি ভাড়া করে যেতে হবে, বা বাসও আছে, হিমাচল প্রদেশের বাসও আছে, বাসে করেও যাওয়া যায়। এই আরেকটা টানেল, এটা সদ্য চালু করেছে, এখনো ডেকোরেশন হয়নি। এটা 9 নম্বর টানেল, মানালি যাওয়ার পথে, কুলু যাওয়ার রাস্তায়। এই কুলু শহরেই কিন্তু ভুন্টার এয়ারপোর্ট,
যারা দিল্লি থেকে এয়ারে আসতে চাইবেন ফ্লাইটে, তারা এই ভুন্টার এয়ারপোর্টে নামতে হবে তাদেরকে। তারপর সেখান থেকে আবার গাড়ি নিয়ে মানালি যেতে হবে। তা সেখান থেকে অনেকটা ডিস্ট্যান্স আছে মানালি, প্রায় 40-50 কিলোমিটার তো হবেই। তবে যারা কার জার্নি, বাস জার্নি এগুলো করতে চান না, তারা এই এয়ারে করে বা ফ্লাইটে করে এসে এইটুকু রাস্তা 40-50 কিলোমিটার যেতেই পারেন। এছাড়াও হাওড়া, শিয়ালদা বা কলকাতা স্টেশন থেকে ট্রেন ছাড়ে চণ্ডীগড় পর্যন্ত। সে পর্যন্ত এসে আপনারা প্রাইভেট ট্যাক্সি বা গাড়ি নিয়ে আসতে পারেন মানালি, কুলু বা মানালি বা মণিকরণ, যেখানে ইচ্ছা যেতে পারেন। তবে দিল্লি বা গুরগাঁও থেকে প্রচুর লোক নিজেদের গাড়ি করে মানালি, সিমলা এসব জায়গায় ঘুরতে আসে। মানালি থেকে আরও অনেক জায়গায় যাওয়া যায়। আর হিমাচল প্রদেশের অনেক জায়গা আছে ঘোরার মতো, খুব সুন্দর সুন্দর জায়গা, সেখানে ইজিলি ঘুরতে পারেন। ছবি এখানে আমি এই ক্যামেরা নিয়ে কুলুর ধারে দাঁড়িয়ে, আমরা কুলু শহরের ধারে দাঁড়িয়ে আছি। এই যে গাড়ি নিয়ে এসছি আমরা, কুলুতে পৌঁছে এসে দাঁড়িয়েছি একটু। আর ওই যে বিয়াস যাচ্ছে নিচে। আসলে এই বিয়াস নদীর সম্বন্ধে এত দেখেছি টিভিতে বা নিউজ পেপারে, এত খবরে দেখেছি যে রুদ্ররূপ, বিশাল হয়ে পাথর নিয়ে, মাটি নিয়ে, কাদা নিয়ে, বড় বড় গাছের টুকরো নিয়ে বয়ে চলেছে রাস্তার ওপর দিয়ে, মানুষের সমস্ত জিনিসপত্র নষ্ট করে, ধ্বংস করে। সেই নদীকে এত কাছ থেকে দেখছি, একটু অদ্ভুতই লাগছে। সেই জন্য বারবার করে আমি বিয়াসকে দেখছি। হাওয়া দিয়েছে। আর ও ওইখান দিয়ে নামছে ঝর্ণার জলটা। বুঝেছো কোথা দিয়ে নাম? जो बाहर के लोग हैं वो कैन भर भर के ले जाते हैं झरना। ये सब ऐसे ही आता है, बर्फ का, जड़ी बूटियों का पानी रिश्ता रहता है। মানালির খুব কাছে চলে এসেছি আমরা, ওই স্নো পিক দেখে বোঝা যাচ্ছে। আমরা রওনা দিয়েছিলাম পান্ডব থেকে 9টার সময়, আর এখন বাজে 12টা, 12:30টার মধ্যে পৌঁছে যাব। রাস্তায় কুলুর ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা। দেবভূমি হিমালয় তো বটেই, দেবভূমি হিমাচলও বটে। তো এটা, এই জায়গাটা এসে যেন আরও অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। কি সুন্দর, দেখে মন ভরে যাচ্ছে একদম। আমরা মানালিতে এসে পৌঁছলাম। হিমাচল প্রদেশ আর কাশ্মীর এত সুন্দর দুটো জায়গায়, যে সহজেই কিছুটা আসার পরেই সহজেই খুব সুন্দর দৃশ্য দেখা যায়, এবং বরফের চূড়া অবশ্যই দেখা যায়, এর কোনো তুলনা নেই। এই হোটেলটাতে এসে উঠেছি আমরা, মানালি কন্টিনেন্টাল। হোটেলটা এমনিতে খুবই সুন্দর, আর ঘরের ভেতরে সবই আছে, যেই রুমটা আমাদের দেওয়া হয়েছে। ভেতরে ঢুকলাম, এই ওয়ার্ডরোব করা আছে কাঠের, বেশ সুন্দর করে করা আছে। ওপরেও আছে জামা কাপড় রাখার জন্য, নিচে আছে জুতো এবং ব্যাগেজ রাখার জন্য। আর এদিকে বাথরুমে সবই রয়েছে, গিজার, কমোড, বেসিন, আয়না, গরম জলের কল, শাওয়ার, স্নানের জায়গা আলাদা, পর্দা, সবই আছে, সুন্দর ব্যবস্থা। আর ঘরের ভেতরে খাট আছে বড়, দুজন লোক একটা বাচ্চা নিয়ে শুতে পারে।
ড্রেসিং টেবিল আছে, বেড সাইড টেবিল আছে, আর ছোট টেবিল এপাশে দরজার পাশে একটা টেবিল আছে, দুটো টাওয়েল দিয়েছে দুজনের জন্য। ওদিকে আছে একটা টেবিল, টিভির নিচে, সেখানেও কিছু রাখা যায়। একটা ছবি লাগানো আছে, ফটো, একটা টি টেবিল, দুটো চেয়ার, আর ব্যালকনি থেকে আমাদের গাড়িটা নিচে দেখা যাচ্ছে। এইটা এই হোটেলের পার্কিং এরিয়া। আর এদিকে সিনিক বিউটি দারুণ সুন্দর ব্যালকনি থেকে। আর নিচে বিয়াস নদী বয়ে চলেছে, তার প্রচণ্ড আওয়াজ, গর্জন করতে করতে নামছে পাহাড় থেকে। তো মোটামুটি ভালোই, হোটেলটা আমাদের জন্য খুবই সুন্দর, আমাদের জন্য ভালোই লাগছে। আর ওইদিকে সোজা উঠে গেছে ওপরে, ওদিকে আরও হোটেল আছে। আর এই পাশে বাঁ দিকে একটা রাস্তা গেছে, ওটা হচ্ছে ঋষি বশিষ্ঠের আশ্রম আছে ওদিকটা। জঙ্গল, পাহাড়, সাদা চূড়া সবই দেখা যাচ্ছে। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে, আর কমেন্ট অবশ্যই করবেন। ভালো লিখুন, খারাপ লিখুন, গালাগালি দিন, কিন্তু কমেন্ট করুন। এই মানালি কন্টিনেন্টালের পার ডে চার্জ পড়েছে আমাদের, পার ডে আর কি, দুজনের 3000 টাকা করে, উইথ ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। লাঞ্চ কিন্তু এর মধ্যে ধরা নেই। সাধারণত লাঞ্চের সময় লোকেরা বাইরে সাইট সিইংয়ে যায়, সেই জন্য সেটা ধরা থাকে না। আর খেলেও আলাদা চার্জ দিতে হবে। আর ড্রাইভারের জন্য আলাদা থাকার ব্যবস্থা আছে, সেটা কোনো ফিজ নেয় না, কিন্তু খাবারের চার্জ পুরোপুরি দিতে হবে। হিমাচল প্রদেশের তো অনেক নাম শুনেছি, এত যে সুন্দর ভাবতেও পারিনি, এত সুন্দর লাগছে।